প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন গোয়েন্দা, ভলিউম ২৮, গল্প ডাকাতের পিছে। এখন শুরু করছি চতুর্থ অংশ। ১১। মুসারা এসে তাকে ওভাবেই পথের পাশে বসে থাকতে দেখল। কি ব্যাপার, এভাবে বসে আছো কেন? কেন? মুসার প্রশ্ন। ভ্রুকুটি করল রবিন। কিছু ঘটেছে? তোমার মুখ অমন শুকনো কেন? পিস্তল নিয়ে ও আমাদের পিছে পিছে আসবে কল্পনা করতে পারিনি। মাথা নাড়তে লাগলো কিশোর। প্রচণ্ড এক ধাক্কা খেলাম। রাবু নানা, আপনার কাছে আমাদের সবার মাপ চাওয়া উচিত। তাই নাকি? কেন? এখানেও এসে হাজির হয়েছে মিলার। পিস্তল আছে তার কাছে। একটু আগেও আপনার কথায় বিশ্বাস ছিল না আমার, কিন্তু এখন হয়েছে। আপনি ঠিকই বলেছেন, আমাদের পিছু নিয়েছে সে। সব খুলে বলল কিশোর। মহিলার কথায় আসতেই হাসতে শুরু করলেন রাবাত। চমৎকার! অচেনা কাউকে দেখলেই খাতির করতে আসে মেয়ে মানুষটা। যাক, কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত। মিলারকে আটকে রাখবে সে। নানার দিকে তাকালো মুসা। না না, অত হাসার কিছু নেই। ওর কাছে পিস্তল আছে। পেছন থেকে গুলি মেরে দিলে গেছি। পুলিশকে জানানো দরকার। আরও যাব পুলিশের কাছে? মাথা নাড়লেন রাবাত। মোটেলে আগুন লাগলে যে অফিসারটা এসেছিল মনে নেই? কি ভঙ্গিটাই না করলো, যেন আমি একটা পাগল। নিজের চামড়া নিজেদেরই বাঁচাতে হবে আমাদের, কারো সাহায্য পাবো না। এখানে দাঁড়িয়ে থেকে অহেতুকার সময় নষ্ট করে লাভ নেই। চলো যাই। বড় করে দম নিলেন তিনি। বনের তাজা বাতাস টানলেন বুক ভরে। এই প্রথম তাকে নিশ্চিন্ত মনে হলো। এতদিনে ভার নামলো আমার। মিলার যে পিছু নিয়েছে, এখন আমরা শিওর। তোদের সবার হাবভাব দেখে আমিও কিন্তু ভয় পেতে আরম্ভ করেছিলাম। সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছি না তো? পরস্পরের দিকে তাকালো মুসা আর কিশোর। দুজনের চোখেই বিস্ময়। আগে আগে চললেন রাবাত, পেছনে ছেলেরা। গোধূলি বেলায় র্যাপিড সিটিতে পৌঁছালো ওরা। একটা মোটেলে ঘর নিল। কাছের একটা ফাস্ট ফুডের দোকান থেকে বার্গার খেয়ে এসে বিছানায় শুয়ে মহা আনন্দে নাক ডাকতে শুরু করলেন রাবাত। বিছানায় চিত হয়ে ছাদের দিকে তাকিয়ে রইল কিশোর। কি করে কাজটা করছে? কার কথা বলছো? জানতে চাইল মোসা। মিলার? না, না না, মিলার। যেখানেই যাচ্ছি ঠিক পিছে পিছে লেগে আছে। বের করে নিচ্ছে কোথায় আছি আমরা। কিভাবে? জবাব দিতে পারল না কেউ। একসময় ঘুমিয়ে পড়ল ওরা। পরদিন সকালে সবাই উত্তেজিত হয়ে রইল। রাস্তায় কড়া নজর। সামনে পেছনে দুদিকেই চোখ রেখেছে। সাউথ ডাকোটা ব্যাডল্যান্ড ধরে চলার সময় পথে দর্শনীয় কিছু দেখার জন্যে যেখানেই নামছে গাড়ির কাছাকাছি থাকছে ওরা, চোখে চোখে রাখার জন্যে। ব্যাডল্যান্ডের নানা রকম পাথরের স্তূপ মুসার অস্বস্তির কারণ হয়ে উঠছে। তার মনে হচ্ছে অন্য কোনো গ্রহে এসে হাজির হয়েছে। এটা পৃথিবীর হতে পারে না। সব কিছুতেই যেন ভূতের ছোঁয়া দেখতে পাচ্ছে সে। অস্বস্তির আরও একটা বড় কারণ তার সন্দেহ। ওসব পাথরের আড়ালে লুকিয়ে থেকে গুলি চালাতে পারে মিলার। না না, কি এমন আবিষ্কার করলে যার জন্যে পাগল হয়ে উঠেছে সে? এই নিয়ে শতবার প্রশ্নটা জিজ্ঞেস করেছে মুসা। খুব জরুরি জিনিস, একই জবাব দিলেন রাবাত। না, জানবি যতক্ষণ ততক্ষণ নিরাপদ। নইলে বলতে আর অসুবিধা কী ছিল?
ছোট বড় নানা আকারের নানা ধরনের পাথরের চাঙর আর আলগা পাথরের স্তূপ পেরিয়ে এলো গাড়ি। পেইরি ডগ নামে এক ধরনের প্রাণীর এলাকায় এসে ঢুকলো। মাটিতে সর্বত্র ছড়িয়ে আছে ওদের গর্ত। মুখের কাছে শুয়ে রোদ পোহাচ্ছে বিশাল ইঁদুরের মতো দেখতে প্রাণীগুলো। গাড়িটাকে আসতে দেখলে বিচিত্র ভঙ্গিতে পেছনের দুই পায়ে ভর দিয়ে শটান সোজা করে দিচ্ছে শরীরটাকে। তীক্ষ্ণ টিং টিং ডাক ছেড়ে সতর্ক করছে একে অন্যকে। গাড়ি বেশি কাছে চলে এলে সুরুৎ করে ঢুকে পড়ছে গর্তের ভেতর। পরক্ষণে আবার মাথা বের করে উকি দিচ্ছে। বেলা 12টার মধ্যেই ব্যাডল্যান্ড দেখা হয়ে গেল ওদের। হাইওয়েতে ফিরে এসে পূবে রওনা হলো। ভূমি এখন সমতল। সামনে মাইলের পর মাইল রাস্তা লম্বা হয়ে পড়ে আছে। বাঁক নিয়েছে খুবই সামান্য, ওঠানামা নেই বললেই চলে। সামনেও গাড়ি আছে প্রচুর, পেছনেও আসছে অনেক, কিন্তু লিঙ্কনটাকে দেখা গেল না। দ্রুত চালাচ্ছেন রাবাত। একের পর এক গাড়িকে ওভারটেক করে পিছে ফেলে আসছেন। পাশ কাটানোর সময় দেখছেন ড্রাইভারের চেহারা। বেশ কিছুটা এগিয়ে এসে গতি কমিয়ে দিলেন তিনি। পেছনের গাড়িগুলোকে আগে চলে যেতে দিলেন। ড্রাইভারদের চেহারা দেখলেন। ওদের মধ্যে হ্যারিস মিলার নেই। বুঝলাম না, অবশেষে বললেন তিনি। সামনেও নেই, পেছনেও নেই। আমরা ওর পাশ কাটিয়ে আগে যাইনি, সেও আমাদের পাশ কাটিয়ে পেছনে যায়নি। কিন্তু বাজি ধরে বলতে পারি আশেপাশেই কোথাও আছে। কোথায়? পেছনের জানালা দিয়ে তাকিয়ে আছে মুসা। হঠাৎ শক্ত হয়ে গেল। খাইছে মোটর সাইকেল। না না, ক্রিসেন্ট সিটির সেই গ্যাংটা আসছে। রিভার ভিউ মিররের দিকে তাকালেন রাবাত। ক্রিসেন্ট সিটি এখান থেকে বহুদূর। কোথায় চলেছে ওরা? বখাটেদের সভা হচ্ছে নাকি কোথাও? যোগ দিতে চলেছে? সামরিক শৃঙ্খলায় দুই সারিতে এগিয়ে আসছে ওরা, পিঠ সোজা, দৃষ্টি সামনে স্থির। ক্রিসেন্ট সিটির সেই দলটাই। পরনে কালো চামড়ার পোশাক, বেল্ট আর দস্তানার কাটা বসানো। দ্রুত এগিয়ে আসছে ওরা। বুইকটাকে ধরে ফেলছে। না না, জোরে চালাও না কেন? উদ্বিগ্ন হয়ে বলল মুসা। কারো ভয়ে পালাতে যাচ্ছি না আমরা, শান্ত কণ্ঠে জবাব দিলেন রাবাত। এত সাহস কেন? আগেরবার দলটাকে কি করে নাকানি চোবানি খাইয়েছেন রাবাত? মনে করে হাসল রবিন। এবারও তেমন কোনো খেল দেখানোর অপেক্ষায় আছেন নাকি? আমাদের ক্ষতি করতেই আসছে, এমন ভাবার কোনো কারণ নেই, রাবাত বললেন। ক্রিসেন্ট সিটির দলটা হলেও এতদিনে নিশ্চয় আমাদের কথা ভুলে গেছে। কাছে চলে এলো বাইকগুলো। ইঞ্জিনের গর্জন শোনা যাচ্ছে। বুইকটাকে পাশ কাটানোর জন্যে বাইরে সরল দলপতি। না না, চেঁচিয়ে উঠল মুসা। এই লোকটাই তোমাকে সেদিন ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছিল। নাক দিয়ে শব্দ করলেন রাবাত। হুঁ, চেহারাটা কি করে রেখেছে? সারা মুখে দাড়িগোঁফ। এগুলো মানুষ না বন মানুষ, তাই কেবল ভাবে। গাড়ির পাশ কাটানোর সময় ফিরে তাকালো দলপতি। আর ঠিক সেই মুহূর্তে তার দিকেও তাকালেন রাবাত। চোখে চোখ আটকে গেল দুজনের। চোখ বড় বড় হয়ে গেল লোকটার। গোল হয়ে গেল মুখ। ধীরে ধীরে বিকৃত হাসিতে রূপ নিল সেটা। রাবাত আর ছেলেদের দেখিয়ে সঙ্গীদের উদ্দেশ্যে চিৎকার করে কিছু বলল। হয়েছে কাজ, বলে উঠল রবিন। ধরবে এবার আমাদের? সেদিন হেরে যাওয়ার প্রতিশোধ নেবে আজ? বুইকটাকে ঘিরে ফেলল সাইকেলগুলো। গতি কমিয়ে ফেলেছে। আচমকা গতি বাড়িয়ে দিলেন রাবাত। লাফ দিয়ে আগে বাড়ল বুইক। তোয়াক্কাই করল না সামনের সাইকেলগুলো। গতি বেড়ে গেল ওদেরও। আগে আগে চলেছে, যেন ওদেরকে ধরার চ্যালেঞ্জ করেছে গাড়িটাকে।
ওদেরকে ধরার চ্যালেঞ্জ করেছে গাড়িটাকে। ওরা জানে ধাক্কা দিয়ে ফেলতে পারবো না ওদেরকে, তিক্ত কণ্ঠে বললেন রাবাত। ঠিকই আন্দাজ করছে। ব্রেক চেপে গতি কমিয়ে ফেললেন তিনি। বায়ে তাকালেন। ধীরে ধীরে পাশে সরতে লাগলেন। জায়গা করে দিল পাশের সাইকেলটা। আরও সরালেন তিনি। আরেকটু জায়গা দিল সাইকেল। তার মতলব বুঝতে পারল না। হাইওয়ের পাশে মাঠ থেকে ধোঁয়া উঠছে। শুকনো ঘাস পুড়িয়ে ফেলা হচ্ছে। বাতাস প্রায় নেই, তাই উড়ে না গিয়ে জমির উপরে স্থির হয়ে আছে ধোঁয়া। রাস্তার উপরেও উঠে এসেছে একটা অংশ। কয়েক সেকেন্ডের মধ্যেই তার ভেতরে ঢুকে যাবে রাবাত। ছেলেদের বললেন, শক্ত হয়ে বসো। কি করতে যাচ্ছেন বলার সময় নেই। ধোঁয়ার মধ্যে ঢুকে গেল গাড়ি। অদৃশ্য হয়ে গেল মোটর সাইকেল আরোহীরা। চারপাশে কিছুই দেখা যাচ্ছে না, কেবল কুণ্ডলি পাকানো ধূসরতা ছাড়া। এক মোচড়ে স্টিয়ারিংয়ের অনেকখানি বায়ে ঘুরিয়ে দিলেন রাবাত। রাস্তা থেকে প্রায় উড়ে সরে এলো গাড়িটা। একটা মুহূর্তের জন্যে শূন্যে ঝুলে রইল যেন। তারপর প্রচণ্ড ঝাঁকুনি। রাস্তার ডিভাইডারের মাঝে নেমে এসেছে গাড়ি। মুসার মনে হলো উল্টে যাবে। চিৎকার করে উঠল সে, কিন্তু অহেতুক ভয় পেয়েছে। গাড়ি উল্টালো না, নিরাপদেই নেমে দাঁড়িয়ে গেল। ভারী দম নিলেন রাবাত। পায়ের চাপ বাড়ালেন অ্যাক্সেলারেটরে। বনবন করে ঘুরতে লাগলো চাকা। কয়েকবার পিছলে গিয়ে অবশেষে মাটি কামড়ে ধরল। ডিভাইডারের সমান্তরালে খাদের পার ধরে ছুটতে শুরু করলো নাক বরাবর। ধোয়ার ভেতর থেকে বেরিয়ে এলো। আবার স্টিয়ারিং অনেকখানি ঘুরিয়ে দিলেন তিনি। ঝাঁকুনি খেতে খেতে রাস্তায় উঠে এলো গাড়ি। আগের রাস্তা থেকে সরে চলে এসেছে আরেকটা রাস্তায়। চিৎকার করে বলল মুসা, না না, তুমি একটা জিনিয়াস। এখনই চেঁচাবি না, সতর্ক করলেন রাবাত। আমরা কি করেছি বুঝতে দেরি হবে না ওদের। চলে আসবে তখন। সামনে একটা এক্সিট র্যাম্প দেখা গেল। সেটার দিকে ছুটলেন তিনি। সোজা নিচে নেমে এসে ছুটলেন আধ মাইল দূরের একটা গাছের জটলার দিকে। জটলার কাছে পৌঁছে গাড়ি ঢুকিয়ে দিলেন ভিতরে। রাস্তা থেকে আর দেখা যাবে না এটাকে। আমাদের দেখবে না ওরা, বললেন তিনি। ওরা ভাববে ধোঁয়া পার হয়ে সোজা সামনে চলে গেছি আমরা, সেদিকেই নজর দেবে। ভারী হয়ে এসেছে তার নিঃশ্বাস, তবে মৃদু হাসি ফুটেছে ঠোঁটের কোণে। হাইওয়ের দিকে চোখ। মিনিটখানেক পরেই দেখা গেল ওদের। সারি দিয়ে চলেছে পশ্চিমে, নজর সামনের দিকে। বুইকটাকে খুঁজছে। খুব খারাপ লোক, রাবাত বললেন। আরও জ্বালাবে মনে হচ্ছে। কিন্তু আমাদের পেছনে লেগেছে কেন? রবিনের প্রশ্ন। বর্ণবাদী হতে পারে, অনুমানে বলল মুসা। মাথা নাড়ল কিশোর। আমার তা মনে হয় না। ওদের দলে কালো লোকও আছে। শিওর মিলার লাগিয়েছে। আমাদের কাবু করতে বলেছে ওদের। তারপর সে এসে ফর্মুলাটা কেড়ে নেবে। এর জন্য নিশ্চয় টাকাও দিয়েছে ওদেরকে। দূরে হারিয়ে গেল দলটা। হঠাৎ হাত তুলল কিশোর। ওই দেখুন, বললাম না, সব শয়তানি মিলারের। ধূসর একটা লিঙ্কন গাড়ি। কিশোর বলার মুহূর্ত পরেই গতি কমিয়ে ফেলল। বাহ, এসে গেছে, রাবাত বললেন। রবিন বলল, আর কোনো সন্দেহ নেই, গ্যাংকে টাকা খাইয়েছে মিলার। তাকে সামনে চলে যেতে দেওয়া উচিত, মুসা বলল। ও এগিয়ে গেলে আমরা এগোবো, পেছনে থেকে যাব তখন। কিন্তু তাকে সে সুযোগ দিল না লিঙ্কন। গেল না। পথের ধারে কাঁচা জায়গায় নেমে ব্রেক কষে দাঁড়িয়ে গেল। মুসারা যেখানে রয়েছে তার থেকে খুব বেশি দূরে নয়। 12। পার্কিং লাইট জেলে দিয়ে অপেক্ষা করছে লিঙ্কন। শয়তানটা জানে আমরা এখানে আছি, রাবাত বললেন। কি করে জানলো?
একটা পেট্রোল কারকে আসতে দেখা গেল। লিঙ্কনের কাছে গিয়ে থামলো গাড়িটা। ইউনিফর্ম পরা একজন পুলিশ অফিসার বেরিয়ে এলো। দরজা খুলল মিলার। অফিসারের সঙ্গে কথা বলল। দুজনে এগিয়ে গেল লিঙ্কনের সামনের দিকে। হুড তুলে ইঞ্জিন দেখতে লাগলো। ও সমস্ত অভিনয়, কিশোর বলল। গাড়ি খারাপ হয়ে যাওয়ার ভান করছে মিলার। গাড়ি থেকে বেরোলো সে। কি করে আমাদের পেছনে লেগে রয়েছে বোঝা দরকার। কি করে? মুসার প্রশ্ন। কোনো ধরনের যন্ত্র রয়েছে আমাদের গাড়িতে, যেটা সংকেত পাঠাচ্ছে। সেই সংকেত ধরে জেনে যাচ্ছে সে আমরা কোথায় আছি। সামনে না এসে আড়ালে থেকেও আমাদের অনুসরণ করতে পারার এটাই একমাত্র ব্যাখ্যা। কিশোরের কথা বুঝে ফেললেন রাবাত। তার মানে বলতে চাইছো কোনো ইলেকট্রনিক যন্ত্র লাগিয়ে দিয়েছে গাড়িতে? সোজা গাড়ির ট্যাঙ্কের দিকে রওনা দিলেন তিনি। সুটকেসগুলো বের করে এনে মাটিতে ফেললেন। হ্যাঁচকা টানে সিটগুলো সরিয়ে নিয়ে এলেন সামনের দিকে। সামনের সিটের নিচে হাত ঢুকিয়ে দিয়ে দেখতে লাগলো কিশোর। তারপর হাত দিল ড্যাশবোর্ডের নিচে। জিনিসটা খুঁজে বের করলো অবশেষে রবিন। হামাগুড়ি দিয়ে ঢুকে গেল গাড়ির নিচে। সাবানের সমান একটা প্লাস্টিকের বাক্স বের করে আনলো। পেট্রোল ট্যাঙ্কে টেপ দিয়ে আটকানো ছিল। ওর একটা দাঁতও রাখবো না আমি। ভীষণ রাগে একটা পাথর তুলে নিলেন রাবাত। আমার উপর গুপ্তচরগিরি? দাঁড়ান দাঁড়ান, বাধা দিল কিশোর। একটা গাছের ডালে রেখে দিল যন্ত্রটা। হেসে বলল, থাক এটা এখানে, সংকেত পাঠাক। মিলারের দিকে ইঙ্গিত করে বলল, থাকুক বেটা ওখানে বসে। সুটকেসগুলো আবার আগের জায়গায় তুলে রাখলো তিন গোয়েন্দা। গাড়ি স্টার্ট দিলেন রাবাত। রাস্তায় উঠলেন না, মাঠের উপর দিয়ে এগিয়ে চললেন উত্তরে। ক্রমে সরে যেতে থাকলেন হাইওয়ে থেকে। ফিরে তাকালেন রবিন। এখনো অফিসারের সঙ্গে কথা বলছে মিলার। মাথা চুলকাচ্ছে অফিসার। মনে হচ্ছে কোনো কিছু অবাক করেছে তাকে। কিছু দূর এগিয়ে একটা রাস্তা দেখা গেল। সেটাতে উঠে পড়লেন রাবাত। কয়েকটা গায়ের ভেতর দিয়ে গেছে পথটা। দুই ধারে মাঝে মাঝেই পড়ছে বিস্তৃত পশু চারণভূমি। গরু ঘোড়া চড়ছে। দক্ষিণ ডাকা ডাকোটার ফেরেতে পৌঁছে মিশরী নদী পার হয়ে এলো ওরা। তারপর কয়েকটা ছোট ছোট শহর। পশুচারণভূমি অনেক আছে এখানেও। মিনেসোটা সীমান্তের মাইল 50 দূরে একটা ছোট সরাইয়ে রাত কাটাতে উঠল ওরা। গ্যারেজ আছে, তাতে তালা দেওয়ার ব্যবস্থাও আছে। গাড়ি ঢুকিয়ে রাখলেন রাবাত। সরাইয়ের মালিক এক হাসি খুশি মহিলা, নাম মিসেস আর্গন। প্রচুর কথা বলে। সারাক্ষণ বকবক করে গেল। একাই কথা বলল। তার প্রশ্নের জবাব দিল কিনা কেউ সেটাও লক্ষ্য করল না। রাতে চমৎকার রান্না করে খাওয়ালো মহিলা। সকালে দিল আঞ্চলিক নাস্তা। আবার বেরিয়ে পড়ল ওরা। বাতাস কোমল, ভেজা ভেজা, গালে এসে লাগছে। মিনেসোটা পেরোনোর সময় হাইওয়ে থেকে দূরে রইল। তবে রোচেস্টারে এসে আবার হাইওয়েতে উঠল। উইসকনসিনের লা ক্রুসের দিকে এগোলো। রাবাদের মেজাজ ভালো। বললেন, মিলার মিলার আসুক আর নাই আসুক, লা ক্রুসে থামবো আমরা। এখানে বড় হয়েছিল মুসার নানি। এত সুন্দর শহর খুব কমই আছে। তা থাকা যায়। মিলারের চিন্তা মাথা থেকে দূর করে দিলেই পারি। মুসা বলল, তার যন্ত্রটা খুলে ফেলে দিয়েছি, আর পিছু নিতে পারবে না সে। ওই শেয়ালটাকে বিশ্বাস নেই, আর একটা বুদ্ধি বের করে ফেলতে পারবে। পিছু নেওয়ার জন্য তৈরি হয়েই বেরিয়েছে সে। আমার বাড়িতেও নিশ্চয়ই ও ধরনের যন্ত্র অনেক লাগিয়েছে। তাতে করে জেনে গেছে আমি কি করছি।
আগে হলে এসব কথার গুরুত্ব দিত না কিশোর, কিন্তু এখন বিশ্বাস করলো। মিলার ওদের পিছু নিয়েছে রাবাতের আবিষ্কৃত জিনিসটা ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যেই। জিনিসটা কি অনুমান করতে পারল না কিশোর, কারণ করার মতো কোনো সূত্রই নেই তার হাতে। যন্ত্রটা খোঁজার সময় আবিষ্কারটাও পাওয়ার আশায় ছিল সে, নজর রেখেছিল, কিছুই চোখে পড়েনি। তবে কি রাবাতের পকেটে আছে, নাকি মাথায়? মাথায় থাকলে মিলার ওটা চুরি করবে কি করে? মন্টিরেতে ওই লোকটার সঙ্গে কি জন্যে দেখা করেছিল মিলার? ফিশারম্যান ও আরফে, সেই যে লোকটা, দামি পোশাক ছিল যার পরনে। গন্ডগোলের সম্ভাবনা দেখেই যে কেটে পড়েছিল, উধাও হয়ে গিয়েছিল মুহূর্তে। রাবাতের প্রতি তার তেমন নজর ছিল বলে মনে হয়নি, কোনো আকর্ষণ ছিল না। মিলারের সঙ্গে দেখা করতে এসেছিল কেন? ওই যে, রাবাতের আচমকা চিৎকারে ভাবনার জগৎ থেকে ফিরে এলো কিশোর। সামনে একটা নদী, উপরে ব্রিজ। রাবাত জানালেন নদীটা মিসিসিপি। নদীর মাঝখানে অনেক চড়া দ্বীপের মতো হয়ে আছে, ঘন গাছের ছাওয়া। নদীর অন্য পারে একটা শহর, ওটাই লা ক্রুশ, বললেন তিনি। আজ রাতে ওখানে থাকব। বিকেলে সেদিন নদীর পাড়ের একটা রেস্টুরেন্টে খাবার খেলো ওরা। বেরিয়ে এলো আশেপাশের অঞ্চলে ঘুরে দেখার জন্যে। কাদার মধ্যে খোঁজাখুঁজি করছে মাভ সোয়ালো পাখি। একটা দ্বীপের ধারে ধ্যানমগ্ন হয়ে আছে একটা বড় বক। মার্ক টোয়েনের সময়ও নিশ্চয় এমনই ছিল মিসি সিপি, রাবাত বললেন। মনে আছে হ্যাকলবেরি ফিনের সঙ্গে একটা দ্বীপে গিয়ে লুকিয়েছিল টম সয়ার? নিশ্চয় ওরকমই কোনো দ্বীপ ছিল সেটা। একটা কাজ করলে তো পারি, রবিন বলল। একটা জাহাজে চড়ে বসি। মোটেলের ডেস্কে লেখা, দেখলাম 1 ঘন্টা পর পরই লা ক্রুশ থেকে বোট ছাড়ে ভাটির দিকে যায়। ঠিক, তুড়ি বাজালেন রাবাত। আমরাও যাব, তবে রাতে নয়, কাল সকালে। পরদিন সকালে 11:15 লা ক্রুশ কুইন নামে একটা জাহাজে চড়ে বসলো ওরা। ওটা ডিজেল ইঞ্জিনে চলবে শুনে হতাশ হলেন রাবাত। তিনি আশা করেছিলেন পুরানো ধরনের বাষ্পীয় ইঞ্জিনে দুই পাশে বড় বড় গরুর গাড়ির চাকার মতো হুইল দিয়ে চালানো হবে। মিসিসিপির পুরানো ঐতিহ্য, যাত্রাটাই না বাতিল হয়। এই ভয়ে তাড়াতাড়ি মুসা বোঝানোর চেষ্টা করলো ডিজেল ইঞ্জিন অনেক বেশি নিরাপদ। আগের বাষ্পীয় ইঞ্জিনগুলো তো দুর্ঘটনা ঘটাতো, বিস্ফোরিত হয়ে গিয়ে কত বোট ডুবিয়ে দিয়েছে নদীতে। খুশি করা গেল না রাবাতকে, তবে জাহাজ থেকে নেমেও গেলেন না। ছেলেদের নিয়ে উপরের ডেকে রেলিং এর ধারে এসে দাঁড়ালেন। বন্দরের দৃশ্য দেখতে লাগলেন। প্রচুর লোকজন নানা কাজে ব্যস্ত। একটু দূরের একটা পার্কে খেলা করছে বাচ্চারা, খুব উপভোগ করছিলেন তিনি। হঠাৎ একটা দৃশ্য রাগিয়ে দিল তাকে। হাত তুলে চিৎকার করে উঠলেন, দেখো দেখো, ওই দ্বিতীয় লোকটা। তার নির্দেশিত দিকে তাকালো 3 গোয়েন্দা। বন্দরের জেটির কাছে রেখে আসা বুইকটা দেখা যাচ্ছে। পেছনে দাঁড়িয়ে আছে একজন লোক, কৌতূহলী হয়ে গাড়িটা দেখছে। চোখ বড় বড় করে ফেলল কিশোর। সেই লোকটা, মন্টিরোতে যার সঙ্গে দেখা করেছিল মিলার। ওই বেটাই, তাই না? রাবাত বললেন। দাঁড়াও, দেখাচ্ছি মজা। মেইন ডেকে নামার সিঁড়ির দিকে দৌড় দিলেন তিনি, কিন্তু লোকজন ভিড় করে উঠে আসছে। ইঞ্জিনও চালু হয়ে গেছে। কাঁপতে শুরু করেছে লা ক্রুশ কুইন। রাবাত মেইন ডেকে নেমে আসার আগেই চলতে শুরু করলো জাহাজ। দূরত্ব বাড়ছে জেটির সঙ্গে। 13। জাহাজটার
আবার জেটিতে ফিরতে 1 ঘন্টার বেশি সময় লেগে গেল। সবার আগে নামলেন রাবাত আর 3 গোয়েন্দা। দৌড় দিলেন বুইকের দিকে। গাড়ির কোনো ক্ষতি করা হয়নি। তালা ভেঙে দরজা খোলারও চিহ্ন নেই। হামাগুড়ি দিয়ে নিচে ঢুকে গেল মুসা। আবার যন্ত্রতন্ত্র কিছু লাগিয়ে দিয়েছে কিনা দেখার জন্যে। ট্যাঙ্ক খুলে সুটকেসগুলো বের করে আনলো রবিন আর কিশোর। ওগুলোর ভেতরও দেখলো। রাবার দেখলেন সিট আর ড্যাশবোর্ডের নিচে। হুড় তুলে ইঞ্জিনের চারপাশের খালি জায়গাও দেখলেন। নেই, ঘোষণা করলেন তিনি। তাহলে ওই ইবলিশটা এসেছিল কেন? আবার আমাদের খুঁজে বের করলো কিভাবে? যন্ত্রটা তো খুলে ফেলে দিয়েছি। হয়তো অপেক্ষা করে করে, রবিন বলল। অবাক হয়ে তার দিকে তাকালো অন্যেরা। আমার কথাই বলি, ধরা যাক যাকে ধরতে চাই তার গন্তব্য জানা আছে আমার। পথের মাঝে তাকে হারিয়ে ফেললাম। বুঝলাম অন্য কোনো ঘুর পথে পালিয়েছে। তখন তাকে ধরতে হলে কি করব? তাড়াতাড়ি এগিয়ে গিয়ে এমন কোথাও বসে থাকবো যেখান দিয়ে ট্যুরিস্ট যাতায়াত করে। ট্যুরিস্ট স্পট। অপেক্ষা করতে থাকবো, নজর রাখবো। লাকুরু শেষে অবশ্যই আমি জাহাজ ঘাটায় খোঁজ নেব। আমার লোকটা জাহাজে উঠে বেড়াতে যাচ্ছে কিনা দেখার জন্যে। কারণ বেশিরভাগ ট্যুরিস্টই এখানে এসে এই কাজ করে। মাথা ঝাঁকালেন রাবাত। ঠিক এটাই ঘটেছে। চালাক ছেলে তুমি, রবিন। তোমরা 3জনই খুব চালাক। এখান থেকে কেটে পড়া উচিত আমাদের, রবিন বলল। এখন থেকে ট্যুরিস্ট যেসব জায়গায় যায় সেসব জায়গা এড়িয়ে চলবো আমরা। মেইন রোডে যাব না পারত্যপক্ষে। তাহলেই আর খুঁজে পাবে না আমাদের। হ্যাঁ, তাই করতে হবে। তাড়াতাড়ি কেটে পড়া উচিত এখন। একবার নিউ ইয়র্কে পৌঁছে গেলে আর কিছু করতে পারবে না মিলার। ওর সুযোগ শেষ হয়ে যাবে। 15 মিনিটের মধ্যে লা ক্রুজ থেকে বেরিয়ে এলো ওরা। বেশ কিছু ছোট ছোট রাস্তা দক্ষিণ পশ্চিমে চলে গেছে। সেগুলো ধরে এগোলো। রাত কাটালো ইলিনয় রাজ্যের রকফোর্ড শহরের বাইরে একটা সরাইখানায়। পরদিন সকালে শিকাগো শহরে পৌঁছলো ওরা। ছেলেদের লেক শোর ড্রাইভ দেখাতে নিয়ে গেলেন রাবাত। লেক মিশিগানের দিকে মুখ করা প্রচুর দামি দামি শৌখিন বাড়ি আর বহুতল অ্যাপার্টমেন্ট বিল্ডিং দেখা গেল। বাড়ি ফিরে বাড়ি ফিরে বলতে পারবে এখন, মিশিগান রোড দেখতে গিয়েছিলাম, এসে বললেন রাবাত। শহরের সবচেয়ে লম্বা একটা বাড়ির উপরের তলার রেস্টুরেন্টে দুপুরের খাওয়া সারল ওরা। তারপর পাড়ি জমালো ইন্ডিয়ানার ভেতর দিয়ে। রাত কাটাতে থামলো স্টার দিছে। রবিনের ক্যামেরার ফিল্ম ফুরিয়ে গেছে। শহরের প্রধান সড়কের ধারে ক্যামেরার দোকান আছে, তবে বন্ধ হয়ে গেছে সেটা। সুপার মার্কেটে গেল রবিন। দোকানে ঢুকে কোণের দিকে একটা কাউন্টার দেখতে পেল। যে লোকটা তার কাছে ফিল্ম বিক্রি করলো সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। টাকা দিয়ে দরজার দিকে এগোলো রবিন। হঠাৎ পথ রোধ করা হলো তার। সেই সুবেশী লোকটা মন্টিরো তীরেতে মিলারের সঙ্গে দেখা করেছিল যে লা ক্রুজ বন্দরে ওদের গাড়ির কাছে দাঁড়িয়েছিল। চোখে চোখে তাকিয়ে রইল রবিন। কথা বেরোলো না, নড়তে পারল না। তোমার সঙ্গে নেই ওটা? ভোতা খসখসে গলায় বলল লোকটা। তবে অসুবিধে নেই, আদায় করে নিতে পারবো। রবিনের হাত চেপে ধরল সে। এসো। ঠোঁটের কোণে মৃদু হাসি উঠেই মিলিয়ে গেল। সরে যাওয়ার চেষ্টা করলো রবিন, পারল না। কবজিতে ইস্পাতের মতো শক্ত হয়ে চেপে বসেছে লোকটার আঙুল। স্বয়ংক্রিয় দরজা দিকে ওকে টেনে নিয়ে চলল লোকটা। দরজার কাছাকাছি আসতেই হুশ করে খুলে গেল পাল্লা। দরজার ওপাশে পার্কিং লট, তার ওপাশে। ঝড়ের গতিতে ভাবনা চলেছে রবিনের মাথায়। লোকটার সঙ্গে নিশ্চয় মিলারও এসেছে, লুকিয়ে আছে কোথাও। রবিনকে আটকে রেখে দুজনে মিলে মুক্তিপণ হিসেবে রাবাতের কাছ থেকে
তার আবিষ্কারটা কেড়ে নেয়ার চেষ্টা করবে। যদি দিতে অস্বীকার করেন রাবাত, ওকে কি করবে ওরা? চিৎকার করে উঠল রবিন। লোকটার পায়ে গোড়ালি দিয়ে লাথি মেরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, লাগাতে পারল না। ঝট করে পা সরিয়ে নিয়েছে লোকটা। তার মানে জুডোকেরা জানা আছে তারও, সহজ লোক নয়। দরজার কাছে একটা ওয়াটার কুলার দেখতে পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল রবিন। পানি বের করার হাতলটা চেপে ধরল। তাকে সরানোর জন্য টানাটানি শুরু করলো লোকটা। পারল না, টান লেগে পানি বেরিয়ে আসতে লাগলো। পানি পড়তে লাগলো রবিনের মুখে, গলায়, শার্ট ভিজে গেল, কিন্তু বোতাম ছাড়ল না, চিৎকারও বন্ধ করলো না। দেখো, ধমক দিয়ে বলল লোকটা, বন্ধ করো এসব। জোরে বলল না সে, কণ্ঠস্বর দাবিয়ে রাখলো, যেন অবাধ্য ছেলেকে শাসন করছে বাবা। চেঁচামেচি শুনে সেখানে এসে হাজির হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। কি হয়েছে? না কিছু না, শান্ত কণ্ঠে বলল লোকটা। রবিনের কবজি ছাড়েনি। তার হাতল ধরা হাতটাও ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ম্যানেজারকে বলল, রাগ করে বাড়ি থেকে পালিয়ে এসেছে ছেলেটা। মিথ্যে কথা, আরো জোরে চিৎকার করে উঠল রবিন। এই লোক আমার বাবা নয়, জীবনে চোখেও দেখিনি একে। ও একটা ডাকাত, হোটেলে আগুন লাগিয়েছে, কিডন্যাপার, জলদি পুলিশ ডাকুন। ছোটখাটো ভিড় জমে গেল। 4-5 জন দোকান কর্মচারী ছোট ঠেলাগাড়িতে করে মাল নিয়ে চলেছিল, দাঁড়িয়ে গেল। ওদের মধ্যে একজন তরুণ ক্লার্ক রয়েছে, লাল জ্যাকেট পরা। হ্যারি, ওকে বলল ম্যানেজার, যাও তো, শেরিফের অফিসে ফোন করো, এখানে কি হয়েছে বলবে, ওরা এসে যা করার করুক। আশ্চর্য, ধমকে উঠল মিলারের সঙ্গী। এর মধ্যে আবার পুলিশ ডাকাডাকি কেন? গলার স্বর খাদে নামিয়ে ম্যানেজারকে বলল, আসল কথা কি জানেন? নেশা ধরেছে ও, বাড়ি থেকে পালিয়েছে। শেষ হয়ে যাওয়ার আগেই ছেলেটাকে। ও আমার বাবা নয়, জোরে চিৎকার করে উঠল রবিন। আমার নাম পর্যন্ত জানে না, জিজ্ঞেস করে দেখুন। লোকটার দিকে তাকালো ম্যানেজার। জিজ্ঞেস করুন ওকে, আবার বলল রবিন। আমার নাম বলতে বলুন, বলতে পারবে না। মসৃণ হাসলো লোকটা। নিজের ছেলের নাম আবার বলতে পারে না, পারে কেউ? বনেট, ওর নাম বনেট। কুলারের হাতল ছেড়ে দিল রবিন। পকেট থেকে বের করে আনলো মানিব্যাগ। তার ভেতর থেকে স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড বের করে বাড়িয়ে দিল ম্যানেজারের দিকে। দেখুন আমার নাম আসলে কি, ছবিও আছে, চিনতে অসুবিধে হবে না আপনার। কার্ডটা হাতে নিল ম্যানেজার। মিলারের সঙ্গী ভাবেনি রবিনের সঙ্গে কার্ড আছে, আর একটা মুহূর্ত দাঁড়ালো না সে, দোকান থেকে বেরিয়ে পালালো। 14। সুপার মার্কেটের ডেইরি সেকশনের পেছনে স্বেতসেতে ছোট ঘরটায় বসে ডেপুটি শেরিফের প্রশ্নের উত্তর দিচ্ছে রবিন, কিন্তু বোঝানো সহজ হচ্ছে না। কেন তোমাদের পেছনে লোক লাগবে? জিজ্ঞেস করলো অফিসার। মিস্টার রাবাত বলেছেন তার আবিষ্কৃত একটা জিনিসের ফর্মুলা নিয়ে চলেছেন, সেটাই ছিনিয়ে নিতে চাইছে লোকটা। রাবাতকে জানতে চাইল অফিসার। তার বন্ধুর নানা জানালো রবিন। কি জিনিস আবিষ্কার করেছেন রাবাত জানে না সে, তাদেরকে বলেননি তিনি। নিউ ইয়র্কে নিয়ে যাবেন, বিশেষ কারো কাছে বিক্রি করবেন ওটা। সেই বিশেষ লোকটিকে তাও জানে না সে। শেষে বলল, মিস্টার রাবাত বললেন আমাদের জন্যে জানাটা নাকি বিপজ্জনক, না জানলেই ভালো। কিন্তু বিপদটা তো এড়াতে পারলে না, অফিসার বলল। মাথা ঝাঁকালো রবিন। অফিসার তাকে মোটেলে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিলে খুশি হয়েই রাজি হলো। গাড়িতে করে তাকে পৌঁছে দিল অফিসার। কি ঘটেছে শুনে রেগে আগুন হলেন রাবাত। কি আবিষ্কার করেছেন অফিসারকে জানাতে রাজি নন মোটেও। রকি বিচ থেকে যে তাদের পিছু নেওয়া হয়েছে সব খুলে বললেন, কোনো কথা বাদ দিলেন না। মোটেলে আগুন লাগার কথাও নয়, পেট্রোল ট্যাঙ্কের নিচে যন্ত্র আটকে দেওয়ার কথা বললেন। এমনকি লা ক্রুসের লোকটা যে বুইকের কাছে এসে দাঁড়িয়ে ছিল সে কথাও।
চুপচাপ শুনল অফিসার। সেদিকে শেষ দিকে অবিশ্বাসের ভঙ্গি দেখা দিল তার চোখে মুখে। বলল, তাই নাকি? আর কিছু ঘটেছে? কেন, যথেষ্ট হয়নি? আরো কিছু ঘটুক চান নাকি? রেগে উঠলেন রাবাত। না না, তা বলিনি। মাউন্ট সেন্ট হেলেনে দেখা গাড়িটার নম্বর অফিসারকে জানালো কিশোর। রিপোর্ট লিখে নিল অফিসার। তার নিচে সই করলেন রাবাত আর রবিন। বেরিয়ে গেল অফিসার। চেহারা দেখে বোঝা গেল ওদের কথায় সন্তুষ্ট হতে পারেনি সে। ওই দুই বেটাকে ধরতে পারবে না পুলিশ, রাবাত বললেন। এতক্ষণে শহর ছেড়ে পালিয়েছে ওরা। তার কথার প্রতিবাদ করল না কেউ। রাতে বিছানায় শুয়ে কিশোর বলল, একটা ব্যাপার বুঝতে পারছি না। মুসা কেবল গোঙালো। ঘুমে ভারী হয়ে এসেছে চোখ। রবিন জিজ্ঞেস করলো, কি? তোমাকে কিডন্যাপ করতে চাইলো কেন? রাবণার আবিষ্কার আদায় করার জন্যে। সেটা তো বুঝেছি। আমি বলতে চাইছি, তোমাকে কেন? আমাকে আর মুসাকে নয় কেন? কি জানি, হয়তো তককে তককে ছিল। যাকে একা পেয়েছে তাকেই ধরেছে। আমাদের আগে তোমাদের পেলে তোমাদেরও ধরত। তন্দ্রা টুটে গেছে মুসার। শান্তশিষ্ট দেখেছে তো, হয়তো ভেবেছে ওকে ধরাটাই নিরাপদ। হাসল কিশোর। শান্ত যে কি পরিমাণ সেটা তো বুঝিয়ে দিয়েছে। চিন্তায় ডুবে গেল সে। আনমনে বিড়বিড় করতে লাগলো, লোকটা বলেছে তোমাদের সঙ্গে জিনিসটা নেই। আমরা ধারণা করছি জিনিসটা রাবণানার আবিষ্কার, কিন্তু অন্য কিছুও হতে পারে। কিশোর, রবিন বলল, ব্যাপারটা নিয়ে কালও আলোচনা করা যাবে। এখন আর পাচ্ছি না, আমার ঘুম পাচ্ছে। আমারও, মুসা বলল। আমি ভেবেছিলাম ছুটি কাটাতে বেরিয়েছি, কিন্তু ছুটিতে এত টেনশনের কল্পনাও করিনি। এত তাড়াতাড়ি ঘুমাতে ইচ্ছে করছে না কিশোরের। বলল, ঠিক আছে, তোমরা ঘুমাও। ঘুমিয়ে পড়ল রবিন আর মুসা। চুপচাপ ছাতের দিকে তাকিয়ে রইল কিশোর। কোনো শব্দ নেই। পাশের ঘর থেকে ভেসে আসছে কেবল রাবণার নাসিকা গর্জনের শব্দ। 15। পরদিন ভোর হওয়ার আগেই ওদেরকে ডেকে তুলে বেরিয়ে পড়লেন রাবাত। ভ্রমণটা আর ভ্রমণ নেই এখন ওদের জন্যে। তারা খেয়ে পালানোর অবস্থা হয়েছে। গায়ের ভেতর দিয়ে যাওয়ার রাস্তা ধরে চলা বাদ দিয়েছে, কারণ লাভ নেই। যে পথে যত সতর্ক থেকেই ওরা চলুক না কেন, শত্রুরা ঠিক বুঝে ফেলছে, ওদের পিছু নিয়ে চলে আসছে। সুতরাং হাইওয়ে ধরে যাওয়াই ভালো। তাতে ঝামেলা কম হবে, তাড়াতাড়ি চলা যাবে, সময়ও বাঁচবে। আরও একটা ব্যাপার, হাইওয়েতে যানবাহনের ভিড় থাকায় দিনে দুপুরে আক্রমণ করতেও দ্বিধা শত্রুরা। ইন্ডিয়ানার পর ওহাইওর ভেতর দিয়ে ছুটতে লাগলো ওরা। একটানা চালিয়ে সন্ধ্যাবেলা কাহিল হয়ে পড়লেন রাবাত। মেজাজ গেল বিগড়ে। এসবের জন্য দায়ী করতে লাগলেন মিলারকে। তাকে এখন পেলে কি করবেন উম্মার সঙ্গে সে কথা বলতে লাগলেন। পেনসিলভানিয়ায় এসে আর চালানোর সাধ্য হলো না। হাইওয়ে থেকে 200 গজ দূরে একটা মোটেলে রাত কাটানোর জন্য থামলেন। তোমরা গিয়ে সাঁতার কাটো, টেলিভিশন দেখো, যা ইচ্ছে করো, বললেন তিনি। আমি পেট্রোল আনতে যাচ্ছি, চলে আসবো এখনই। আমরাও যাব তোমার সঙ্গে, মুসা বলল। কি দরকার? বডিগার্ড লাগবে না আমার, ধমকে উঠলেন রাবাত। মেজাজ খারাপ হয়েছে ভালো মতোই। রাস্তার উপরেই একটা পেট্রোল স্টেশন দেখে এসেছি, নিয়ে আসি, যাব আর আসবো। আর কিছু বলার সাহস পেল না মুসা। ঘরে এসে টেলিভিশন চালু করে দিল ওরা। পর্দায় চোখ আছে, মন নেই, চিন্তিত। রাবণার ফেরার অপেক্ষায় উদ্বিগ্ন হয়ে রইল। 20 মিনিট গেল, আধ ঘন্টা। মুসা বলল, এত দেরি?
নিশ্চয় কিছু ঘটেছে। ঘরের মধ্যে পায়চারি শুরু করলো কিশোর। জানালার কাছে উঠে গেল রবিন। বাইরে তাকিয়ে রইল। ছোট একটা শহরের প্রান্তে ঠাঁই নিয়েছে ওরা। গাছপালার ভেতর দিয়ে শহরের আলো দেখা যাচ্ছে। হঠাৎ করেই হয়তো কোনো জিনিস কেনার কথা মনে পড়েছে, বলল সে। শহরে চলে যাননি তো? কিংবা এখানে পেট্রোলের দাম বেশি দেখে অন্য কোনো পাম্পে গেছেন? বলল কিশোর। কিন্তু কেন যেন কথাটা বিশ্বাস হতে চাইল না নিজেরই। আরও 15 মিনিট পেরোলো। আর অপেক্ষা করতে পারল না ওরা। জ্যাকেটগুলো আবার গায়ে চড়িয়ে বেরিয়ে এলো ঘর থেকে। রাস্তায় নামলো। মোটেলের সবচেয়ে কাছের পাম্পটায় পাওয়া গেল না তাকে। কর্মচারী জানালো ওরকম কাউকে দেখেনি। তবে, বলল সে, ক্যালিফোর্নিয়া থেকে আসা একটা গাড়ি দেখেছি। এত দূর থেকে গাড়িতে করে সাধারণত আসে না কেউ। কালে ভদ্রে হয়তো দু একটা চোখে পড়ে। পরের স্টেশনটায় চলল গোয়েন্দারা। ঘন হয়ে আসতে তখন অন্ধকার। দ্বিতীয়টাও দ্বিতীয়টাতেও পাওয়া গেল না রাবাতকে। তৃতীয় স্টেশনটা রয়েছে পথের মোড়ে। সেখানকার কর্মচারী ছেলেদের বয়সী। সে জানালো বই গাড়িওয়ালা একজন বুড়ো মানুষকে দেখেছে 8 ঘন্টা আগে। ছেলেটা বলল, কিংবা আরও কিছুটা বেশি হবে। বুড়ো লোকটা তেল নিতে এলো। ট্যাঙ্ক ভরে তেল নিল। তেল আর পানি চেক করে দিলাম। টায়ারের হাওয়াও। এখান থেকে বেরিয়ে কোন দিকে গেছে দেখেছো? জিজ্ঞেস করলো মুসা। যেদিক থেকে এসেছিল সেদিকেই। মোটেলের দিকে দেখালো ছেলেটা। তারপর কোথায় গেল খেয়াল করিনি। দুটো মোটর সাইকেল ঢুকলো তখন। ওদের তেল দিতে গেলাম। মোটর সাইকেল? ভুরু কুচকে ফেললো কিশোর। ছেলেটা মুসার প্রশ্নের জবাব দেওয়ার আগেই জিজ্ঞেস করলো, কয়টা বললে? দুটো? কেন? না, অনেক পশ্চিমে একটা মোটর সাইকেল গ্যাংয়ের সঙ্গে গন্ডগোল বেঁধেছিল আমাদের। ওরাই কিনা বুঝতে চাইছি। ওরা কোন দিকে গেছে দেখেছো? ওদিকেই। বুড়ো লোকটা যেদিকে গেল। রাতে এখানে কোথায় ক্যাম্প করলে ভালো হয় আমাকে জিজ্ঞেস করেছিল ওরা। পার্সনস উডের পিকনিক গ্রাউন্ডের কথা বলে দিলাম। শোনো, একটা কথা বলি। গোয়েন্দাদের উদ্বেগ দেখে সন্দেহ হয়েছে ছেলেটার। তোমাদের কি মনে হচ্ছে লোকগুলো বুড়ো মানুষটার ক্ষতি করবে? বলো তো, পুলিশে ফোন করতে পারি। দ্বিধা করতে লাগলো গোয়েন্দারা। নানার বদমেজাজের কথা ভাবল মুসা। অতি সামান্য কারণেও রেগে ওঠেন অনেক সময়। আজ বিকেলে মেজাজ খুবই খারাপ। ছেলেরা তার জন্য অতিরিক্ত দুশ্চিন্তা করছে ভাবলেই ফিরে পড়বেন। থ্যাঙ্কস, বলল মুসা। লাগবে না। সাহায্যের দরকার হলে তোমাকে জানাবো। পিকনিক গ্রাউন্ডে কি করে যেতে হয়? জিজ্ঞেস করলো রবিন। ছেলেটা জানালো ওখান থেকে বড়জোর 8 মাইল দূরে। অফিস থেকে একটা শূন্য ও ওয়ার্ক অর্ডারের ফর্ম নিয়ে তার উল্টো দিকের সাদা অংশে নকশা এঁকে দেখালো কি করে যেতে হবে ওখানে। তাকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলো গোয়েন্দারা। ফিরে এলো হাইওয়েতে। নকশাটা রবিনের হাতে। মোটেলের দিকে এগোনোর সময় দেখলো মেইন রোড থেকে একটা রাস্তা নেমে গেছে বাঁয়ে। নকশায় এই রাস্তাটাই এঁকে দিয়েছে পাম্পের ছেলেটা। সেটা ধরে এগোলো ওরা। সামনে বাড়িঘর কিংবা দোকান চোখে পড়ল না। খানিক পরপর ল্যাম্প পোস্ট আর রাস্তায় আছে রাস্তায়। কিছু দূর গিয়ে আর তাও নেই। অন্ধকার। তবে চাঁদ উঠছে। তার ফ্যাকাশে আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে। এগোতে থাকলো ওরা। খানিক পর সামনে আলো দেখা গেল। পথের বাইরে খোলা জায়গায় ক্যাম্প করেছে কেউ। আগুনের কাপা কাপা আলোয় দুটো লোককে দেখতে পেল ওরা। সতর্ক হয়ে পা টিপে টিপে এগোলো। আর একটু এগোতে বইটাও চোখে পড়ল। রাস্তা থেকে নামিয়ে আগুন থেকে সামান্য দূরে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িটার কাছ থেকে কিছু দূরে আগুন থেকে কাছে একটা কাঠের টেবিলের সামনে পিকনিক বেঞ্চে বসে আছে রাবাত।
আগুনের কাছে নড়াচড়া করা লোকগুলোর দিকে চোখ, তার মুখ দেখা যাচ্ছে না, তবে পাথরের মতো কঠিন হয়ে আছে। আন্দাজেই বুঝতে পারছে মুসা ওই মোটরসাইকেল গ্যাংয়েরই লোক। ফিসফিস করে বলল সে, নানাকে ধরে নিয়ে এসেছে। চুপ থাকতে ইশারা করলো তাকে কিশোর। রাস্তা থেকে খোয়া বিছানো একটা পথ বেরিয়ে চলে গেছে পিকনিক গ্রাউন্ডের ভেতর দিয়ে। ওটা ধরে এগুলো তিন গোয়েন্দা। লোকগুলোর দিকে চোখ থাকায় মোটরসাইকেল দুটো দেখতে পায়নি রবিন। আর একটু হলে ওগুলোর উপরেই হুমড়ি খেয়ে পড়েছিল। সাইকেল দুটোর আড়ালে বসে পড়ল ওরা। আগুনের কাছে কথা বলছে লোকগুলো। এখান থেকে স্পষ্ট কানে আসছে, এখনো তোমার কিছুই করিনি আমরা, বুড়ো বাদুর, হুমকি সুরে বলল একজন। এমন জায়গায় ধরে নিয়ে যাব, এমন দুরবস্থা করে ছাড়বো, খেদে পার পাবে না তখন। একটা ক্যান থেকে চো চো করে কিছু গিলল লোকটা। কোনো ধরনের ড্রিঙ্কস হবে। শেষ করে ক্যানটা আঙুলে চেপে দুমড়ালো, কাঁধের উপর দিয়ে ছুঁড়ে ফেললো পেছনে। মাটিতে রাখা একটা কাগজের থলে হাতড়ে আরেকটা ক্যান বের করলো। আগেরটার মতোই টান দিয়ে শেষ করে ফেললো এটাও। ফেলে দিয়ে গুরুম করে ঢেকুর তুলে শার্টের হাতা দিয়ে ঠোঁট মুছল। নাক দিয়ে বিচিত্র শব্দ করলেন রাবাত। অসহ্য লাগছে তার, বোঝা গেল। আরেকদিকে মুখ ফেরালেন। এই বুড়ো, ধমকে উঠল লোকটা। আরেকদিকে তাকাচ্ছ কেন? আমি কথা বলার সময় আবার আমার দিকে তাকাবে। রাগে লাফিয়ে উঠে দাঁড়ালো মুসা। হাত ধরে টেনে আবার তাকে বসিয়ে দিল কিশোর। ওই বাদুর, বলল লোকটা, পাহাড় বেয়ে দৌড়ে উঠেছ কখনো? এমন পাহাড় যেটাতে চড়ার সাধ্য নেই কারো। হেসে উঠল দ্বিতীয় লোকটা। খুব ভালো লাগবে তোমার, ভাম, ওঠার আগে যদি অবশ্য মরে না যাও। হাসতে লাগলো দুজনে। মুসার হাত ছেড়ে দিয়েছিল কিশোর। হঠাৎ খেয়াল করলো সে নেই তার পাশে। অন্ধকারে কখন উঠে চলে গেছে। রেগে গেলে মুসার মাথার যে ঠিক থাকে না, কি না কি করে বসে ভেবে মুখ শুকিয়ে গেল তার। কিন্তু অঘটন না ঘটিয়ে ফিরে এলো মুসা। দুজনের মাথা টেনে এনে কানে কানে বলল, শোনো, ওদের সাইকেলের চাবি লাগিয়ে রেখে গেছে। নানারটাও ইগনিশনেই ছিল, নিয়ে এসেছি, দেখালো সে। একে একে মোটর সাইকেলের চাবি দুটো খুলে নিল। নানাকে কোথাও আর নিয়ে যেতে পারবে না ওরা, বলল সে। এগুলো নিয়ে পাম্পটায় চলে যাও তোমরা, পুলিশকে ফোন করো, আমি পাহারা দিচ্ছি। নানার গায়ে হাত তোলার চেষ্টা যদি করে, আমি ওদেরকে আমি ওদেরকে ভয়ানক রাগে ফুঁসতে লাগলো সে। অন্ধকারে হাসলো কিশোর। আরেকটা চমৎকার বুদ্ধি এসেছে তার মাথায়। দুটো সেকেন্ড চুপ করে বুদ্ধিটা মনে মনে খতিয়ে দেখল সে। কোনো ভুল আবিষ্কার করতে পারল না, তবে এতে কাজ হবে। নিরাপদে সরিয়ে নিয়ে যেতে পারবে রাবাতকে। গুন্ডার দুটোরও খানিকটা শায়েস্তা হবে। তার চেয়ে আমার বুদ্ধি শোনো, ফিসফিস করে বলল সে। মোটর সাইকেল চালাতে জানো না? প্রশ্নটা করে অন্য কিছু বোঝাতে চাইছে কিশোর। মুসা বলল, ওদের একটা সাইকেল সরিয়ে নিতে বলছো, পাগল নাকি? না, পরিকল্পনার বাকি অংশটা বলল কিশোর। সত্যি চমৎকার প্ল্যান, স্বীকার করতেই হলো মুসাকে। খুঁত না থাকলেও বিপদ আছে, তাতে সন্দেহ নেই। সাইকেল সে সরিয়ে নিতে পারবে, কিন্তু তাকে বাদ দিয়ে কিশোর আর রবিন কি পেরে উঠবে দুটো বিশালদেহী গুন্ডার সঙ্গে? ভাবার সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। দেরি করলে হয়তো রাবাতের উপর অত্যাচার শুরু করে দিতে পারে লোকগুলো। বেশ, উঠে দাঁড়ালো মুসা, তাই করব আমি। অন্ধকারে গা ঢেকে ছায়ার মতো নিঃশব্দে আবার বইকের কাছে চলে গেল মুসা। শব্দ না করে ট্রাঙ্ক খুলে কয়েকটা যন্ত্রপাতি বের করে আনলো। ওগুলো নিয়ে কাজে লেগে গেল তিনজনে। একের পর এক বিয়ারের ক্যান খালি করছে দুই গুন্ডা। পেট ঢোল করে ফেলছে, নেশা ধরতে আরম্ভ করেছে।
জিভ ভারী হয়ে আসছে। কথা কেমন আড়ষ্ট আর এলোমেলো। মুসা ভাবলো কাজ করতে গিয়ে সামান্য শব্দ যদি হয়েও যায় এখন খেয়াল করবে না ওরা। তবে শব্দ করল না, খুব সাবধানে কাজ করতে লাগলো। ভাগ্যিস মাত্র দুজন এসেছে, কিশোর বলল। সবগুলো একসঙ্গে থাকলে মুশকিল হয়ে যেত। এসব করতে পারতাম না। একটা বাইকের ইগনিশনে চাবি ঢোকালো আবার কিশোর। দ্বিতীয় চাবিটা দিল মুসার হাতে। অন্য বাইকটার সিটের দুপাশে পা দিয়ে দাঁড়িয়েছে এখনো। বাইকটা বিশাল, সন্দেহ নেই, ক্ষমতাও নিশ্চয় সাংঘাতিক। হ্যান্ডেল ধরে ঠেলে স্ট্যান্ড থেকে নামালো ওটাকে। ইগনিশনে চাবি ঢুকিয়ে লম্বা দম নিল। কিক মারল স্টার্টে। রেগে যাওয়া জন্তুর মতো গর্জন করে উঠল ইঞ্জিন। পরক্ষণে বন্ধ হয়ে গেল। আতঙ্কিত হয়ে পড়ল মুসা। চিৎকার করে লাফিয়ে উঠে দাঁড়ালো দুই গুন্ডা। আবার কিক মারল মুসা। আবার গর্জে উঠল ইঞ্জিন। আর বন্ধ হলো না। গিয়ার দিয়ে এক্সেলারেটরে মোচড় দিল মুসা। খ্যাপা ঘোড়ার মতো লাফ মারল বাইক। এত শক্তিশালী মোটরসাইকেল আর চালায়নি সে। এতটা যে ক্ষমতা থাকতে পারে কল্পনাই করেনি। হ্যাঁচকা টান লেগে আরেকটু হলেই হাত থেকে ছুটে যাচ্ছিল হ্যান্ডেল। মনে হলো কাঁধ থেকে বুঝি খসে গেল বাহু দুটো। অসমান জমিতে ঝাঁকি খেতে খেতে একটা খাদের পাশ দিয়ে ছুটল বাইক। উঠে এলো খোয়া বিছানো পথে। উড়ে চলল যেন। ভীষণ উত্তেজনায় গলা ফাটিয়ে জানোয়ারের মতো চিৎকার করে উঠল মুসা। শক্তিশালী বাইক চালানোর মজাই আলাদা। মনে হয় ইঞ্জিন থেকে বাইকের গা বেয়ে আরোহীর শরীরেও এসে ঢোকে প্রচণ্ড ক্ষমতা। উন্মাদনা জাগে রক্তে। এক অদ্ভুত স্বাধীনতা বোধ। সেজন্যই বোধ হয় মোটরসাইকেল গ্যাং তৈরি হয়, গাড়ি বা আর কোনো যানবাহনের গ্যাং হয় না। পরিমরি করে ছুটে এলো দুই গুন্ডা। অন্য বাইকটাই চলল, একজনের পেছনে আরেকজন। সামনের লোকটা স্টার্টে কিক দিল। গর্জে উঠল ইঞ্জিন। অভ্যস্ত হাত ওদের। অ্যাক্সেলারেটরে মোচড়ের তারতম্য হলো না, ফলে ইঞ্জিনও বন্ধ হলো না। চালু হওয়ার সঙ্গে সঙ্গে ছুটতে আরম্ভ করলো। কিন্তু মাত্র কয়েক গজ। খাটটার কাছে আসতে না আসতেই খুলে গেল সামনের চাকা। শোনা গেল চিৎকার, চেঁচামেচি, খিস্তি করে গালাগাল। খাদে পড়ে গেছে দুই গুন্ডা। দৌড় দিয়েছে ততক্ষণে রবিন আর কিশোর। রাবাতের কাছে চলে এলো। দুদিক থেকে তার দুবাহু চেপে ধরে প্রায় চ্যাংদোলা করে নিয়ে ছুটল গাড়ির দিকে। একটা মুহূর্ত বিমুগ্ধ হয়ে রইলেন তিনি। তারপরে যা বোঝার বুঝে গেলেন। ছেলেদের হাত ছুটিয়ে নিয়ে নিজেই ছুটলেন গাড়ির দিকে। দরজা খুলে উঠে পড়লেন ড্রাইভিং সিটে। অন্য পাশের দরজা খুলে প্যাসেঞ্জার সিটে বসল কিশোর। চাবি গুঁজে দিল রাবাতের হাতে। রবিন উঠল পিছনে। দরজা পুরোপুরি বন্ধ হওয়ার আগেই চলতে শুরু করলো গাড়ি। বনবন করে স্টিয়ারিং ঘোরাচ্ছেন রাবাত। পুরো একটা চক্কর দিয়ে রাস্তার দিকে ঘুরতে গিয়ে 8 ডজন ছোট ছোট ঝোপকে মারিয়ে চ্যাপ্টা করে দিল। অল্পের জন্য একটা গাছে বাড়ি লাগানো থেকে বেঁচে গেল নাকের একপাশে। দুই গুন্ডা চমকের ধাক্কা কাটিয়ে কিছু করতে যাওয়ার আগেই রাস্তায় উঠে এলো গাড়ি। সিকিমাইল এসে গতি কমালেন রাবাত। ফিরে তাকালো দুই গুন্ডা। রাস্তায় উঠে এসেছে গুন্ডারা। হাত মুঠো করে ঝাঁকাতে ঝাঁকাতে প্রচণ্ড রাগে উন্মাদ নৃত্য জুড়েছে। নিষ্ফল আস্ফালন। মুচকি হাসল কিশোর। হাসতে লাগলো রবিন।